পদার্পণ করলো আমাদের স্বাধীনতা, এবং সবাইকে তার জন্য অভিনন্দন। আমরা শুনেছি যে ইংরেজরা আমাদের উপরে খুব অত্যাচার করেছিল। আমরা দেখিনি, এবং দেখেছে এরকম মানুষ কিন্তু আজকে প্রায় নেই। তারা সবাই চলে গেছেন বলতে গেলে। আজকে যার 100 বছর বয়স এরকম লোক খুব কম আছেন। তিনি হয়তো 19-20 বছরে এই শাসন দেখেছিলেন। আমরা ওদের ভুলতে বসেছি ইংরেজরা আমাদের উপর কত অত্যাচার করেছিল। কাউকে কাউকে বলতে শুনি ইংরেজ আমলে ভালো ছিল। তো কিরকম ভালো ছিল সেটা অত্যাচারের কথাটা আমি একবার বলি। অত্যাচার 3 ধরনের বলতে গেলে ছিল। একটা হচ্ছে ইকোনমিক, একটা হচ্ছে শারীরিক, আর একটা হচ্ছে সাংস্কৃতিক। ইকোনমিক অত্যাচারের যে ছিল, সমস্ত ভারতবর্ষের সম্পদ দিয়ে ইংরেজরা চলে যাচ্ছিল, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল, যার ফলশ্রুতি হচ্ছে 76-এর মন্বন্তর। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, এবং সেই সৈনিকদের জন্য ইংরেজরা ভারতবর্ষের যা শস্য সম্পদ ছিল, শস্য ছিল, সেই সব শস্যের উল্লেখ চলে গেছিল। যার ফলে ভারতবর্ষে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল, বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল শুধুমাত্র না খেয়ে। এবং কলকাতার রাস্তায় রাস্তায় একটু ফ্যান দাও মা, এই কথা যেন আজও প্রতিধ্বনিত হয়। শারীরিক অত্যাচারের কথা আমরা শুনেছি আমাদের পূর্বপুরুষের কাছ থেকে, বাবা মায়ের কাছ থেকে। তো আমি এটুকু বলবো যে ঘোড়া সৈন্যরা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতবর্ষে ঘাঁটি গেড়েছিল, তখন কোনো বাড়ির কোনো মহিলাই কিন্তু সুরক্ষিত ছিলেন না। আর সাংস্কৃতিক আগ্রাসন যেটা, সেটি শুরু হয়েছিল আমাদের লর্ড, যিনি সেনেটর ম্যাকালভেরি, তিনি একটা ফতোয়া জারি করেছিলেন যে সংস্কৃত টোলগুলো বন্ধ করে দিতে হবে। সংস্কৃত টোল সমস্ত বন্ধ হয়ে গেছিল, এবং তার সেই টোলের যারা শিক্ষক ছিলেন তারা প্রায় না খেয়ে মারা গিয়েছিলেন। কিন্তু মাদ্রাসাগুলো বন্ধ হয়নি। তো আজকে সেই জন্য আজকে এমন একটা প্রজন্ম তৈরি হয়ে গেছে যারা সংস্কৃতের সহ জানে না। সংস্কৃত না জানলে ভারতবর্ষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি জানা যায় না, এবং সেটি ইংরেজরা খুব ভালোভাবে করতে পেরেছিল। আমরা আমাদের সংস্কৃতিকে প্রায় ভুলে গেছি। আমাদের স্বাধীনতা কি খুব সুরক্ষিত? বোধ হয় না। আমি একটা উদাহরণ দিই, সবাই জানেন আপনারা, এফআরসিএ বিল, এটা সংসদে পাশ করার প্রচুর চেষ্টা চলছে। আমেরিকা থেকে হুমকি দেওয়া হয়েছে যে এই বিল পাশ করানো যাবে না। একটি স্বাধীন সার্বভৌমিক, তথাকথিত সার্বভৌমিক রাষ্ট্র, তার উপরে হুমকি দেওয়া হচ্ছে। সুতরাং আমরা কতটা সার্বভৌমিক আছি এখনো, সেটা ভাবতে হবে আমাদের। এবং এই এফআরসিএ বিল বলছে যে বিদেশ থেকে যে সমস্ত টাকা আসে, সেই সমস্ত টাকা দেশ বিরোধী কাজে ব্যবহার করা যাবে না। ব্যাস, ভারত বিরোধী শক্তির ঘুম উড়ে গেছে দেশের ভেতরে এবং দেশের বাইরে। এবং যে সাংসদরা আছেন তারা একযোগ হয়ে এই বিল পাশ করানো বন্ধ করার চেষ্টা করছেন। সুতরাং আমাদের স্বাধীনতা কতটা সুরক্ষিত এটা ভাবতে হবে আমাদের। স্বাধীনতার ঠিক পরে
স্বাধীনতা সংগ্রামী ছিলেন যারা, তাদেরকে এরা কতটা সম্মান জানিয়েছেন। আমরা শুরু করি বিপ্লবী বীণা দাসের কথা দিয়ে। বীণা দাসের কথা আপনারা কজন জানেন? বাচ্চারা তো জানেনই না, কোনো প্রচারও হয়নি। বীণা দাস বড়লাটকে গুলি করে মারতে গিয়েছিলেন। তিনি ব্যর্থ হন, দ্বীপান্তরে যান। তিনি ফিরে আসেন স্বাধীনতার পরে। তিনি শিক্ষিকার চাকরি করেছিলেন। তার পেনশনটা আটকে দেওয়া হয়েছিল আমাদের বাংলার এক জনপ্রিয় সরকারের বদান্যতায়। এবং বীণা দাস না খেতে পেয়ে মারা গিয়েছিলেন। হরিদ্বারের রাস্তায় তার বেওয়ারিশ লাশ পাওয়া গেছিল। উল্লাসকর দত্ত, কজন নাম জানেন? তিনি যখন আন্দামানের সেলুলার জেলে গেলেন তখন তিনি যুবক। তিনি যখন ফিরে এলেন তখন প্রায় বৃদ্ধ। ত্রিপুরার একটি প্রত্যন্ত গ্রামে তিনি দিন কাটিয়েছিলেন। তাকে দেখার মতো লোকজন ছিল না, তাকে কেউ দেখতেও যেত না, তার কোনো খবরও দেননি। উল্লাসকর দত্ত, যারা আন্দামান বেড়াতে গেছেন তারা তার নাম দেখে আসবেন লিস্টের মধ্যে, উল্লাসকর দত্তের নাম। যখন উল্লাসকর দত্ত মারা যাচ্ছেন যেদিন, সেই দিন খবর পেয়ে কিছু কিছু লোক তার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। উল্লাসকর দত্ত ঘোলাটে চোখে বলেছিলেন, আমার বাড়িতে আজ এত লোক কেন? এ হচ্ছে উল্লাসকর দত্ত। আমি যখন আসছিলাম অনেক দেশাত্মবোধক গান হচ্ছিল, রাস্তায় শুনছিলাম। কারা রইল, হোকাপাট, চল রে চল রে চল, এগুলি লিখেছিলেন কাজী নজরুল ইসলাম। তো আপনারা কি জানেন যে কাজী নজরুল ইসলামকে এই দেশের সরকার কি উপহার দিয়েছিল শেষকালে? কাজী সব্যসাচীর লেখা আমি পড়েছি, কাগজে বেরিয়েছিল। আপনারা কজন পড়েছেন আমি জানি না। কাজী তখন জড়বুদ্ধি এবং তাদের খাওয়ার কোনো সংস্থান নেই। প্রমীলা দেবী, কাজী নজরুল ইসলামের স্ত্রী, দুটি বাচ্চাকে নিয়ে রাইটার্স বিল্ডিং এ গিয়েছিলেন। রাইটার্স বিল্ডিং এর যিনি দণ্ডমুদ্রের কর্তা, তখন নাম আমি বলবো না, কাজী সব্যসাচী বলছেন তিনি আমাদেরকে দূর দূর করে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিলেন। বলেছিলেন, চলে যাও, তোমাদের বাবা সিফিলিস হয়েছে, তোমাদের বাবা আর কোনোদিন ভালো হবে না, আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো না। এই হচ্ছে কাজী নজরুল ইসলামের কথা। তাকে আমরা এই উপহার দিয়েছিলাম। এবং আমাদের সিদ্ধার্থ শঙ্কর রায়, তিনি তাকে উপহার দিলেন বাংলাদেশকে, যার ফলে তিনি বীরভূমে নিজের দেশে মাটিটুকু পেলেন না। শেষকালে দেশপ্রেমিকদের দেশপ্রেমিক যিনি, সেই নেতাজির কথা বলি, গুমনামি বাবা। অনেক কথা উঠেছিল যে গুমনামি বাবাই নেতাজি, প্রমাণ হয়নি, কেউ জানতেও চাননি। গুমনামি বাবার একটি দাঁত তার একজন ভক্ত সংরক্ষণ করে রেখেছিলেন। সেই দাঁতের ডিএনএ টেস্ট হয় পরে। সেই ডিএনএ টেস্টের রেজাল্ট ভারত সরকার প্রকাশ করেননি। একটি আরটিআই হয়, রাইট টু ইনফরমেশন। তাতে ভারত সরকার উত্তর দিয়েছিলেন, লিখিত উত্তর দিয়েছিলেন যে এই ডিএনএ টেস্টের রেজাল্ট বার করা যাবে না। এই ডিএনএ টেস্টের রেজাল্ট বার করলে অনেক দেশের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে। আমরা তো বুঝতে চাই না, আমরা জানতেও চাই না যে গুমনামি বাবাই নেতাজি ছিলেন। তো তিনি প্রায় 1 লক্ষর অন্তরে তিনি গত হলেন।
আমরা নেতাজি নেতাজি করে ঘুরে বেড়ালাম, কিন্তু জানতে দেওয়া হলো না যে তিনি একটি অখ্যাত গ্রামে উত্তরপ্রদেশে তিনি প্রয়াত হয়েছিলেন। অথচ ভারতবর্ষের সরকার প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে গেছিলেন যে কাইহকুর বিমান দুর্ঘটনায় নেতাজি মারা গিয়েছিলেন। আজকে আমরা স্বাধীনতা পেয়েছি ইংরেজদের কাছ থেকে,